ইম্প্যাক্ট কি আছে, নেগেটিভ ইম্প্যাক্ট কি আছে, এবং তার পরবর্তীতে অন্যান্য রেভলিউশনগুলো আমরা আস্তে আস্তে দেখবো। দেখো পজিটিভ ইম্প্যাক্ট কি, প্রত্যেকটা জিনিসের ভালো খারাপ দিক থেকে, অ্যান্ড লেটস স্টার্ট উইথ পজিটিভ অ্যাপ্রোচ। প্রথম, ইনক্রিজ ইন প্রোডাকশন, অর্থাৎ টোটাল যে প্রোডাকশন সিস্টেম, এই প্রোডাকশন সিস্টেম ব্যাপকভাবে হ্যাম্পার হলো। প্রোডাকশন সিস্টেম অনেকটা পরিমাণে বেড়ে গেল। কোনো কোনো তো জায়গাতে রিসার্চ রিপোর্টে প্রায় 8 থেকে 10% বৃদ্ধির কথা উল্লেখ করা হয়। ইনফ্যাক্ট কোনো কোনো জায়গাতে আবার সেটা 6 থেকে 8% উল্লেখ করা হয়। মোটামুটি আমরা যদি ধরে নিই যে অ্যারাউন্ড 7% কিন্তু বৃদ্ধি পেয়েছিল ফসলের উৎপাদন। এবং এর আগে, এই যে গ্রিন রেভলিউশনের আগে দেখা গেল না, মানে ছিল অ্যাকচুয়ালি ভারতে একটা চুক্তি ছিল ইউএস এর সাথে, জানো তো, সেটা হচ্ছে PL 480। এর অর্থ হচ্ছে পাবলিক ল 480। এই যে পাবলিক ল 480 এর মাধ্যমে ভারতের খাবার দাবার আসতো, মানে পণ্য, মানে ওই খাদ্যশস্য আসতো, তো সেইগুলো বাতিল হলো। ভারত এবার আস্তে আস্তে স্বয়ং সম্পন্ন হতে থাকলো এবং বিদেশে রপ্তানি করা পর্যন্ত শুরু করলো। দ্যাটস দ্য থিং। তাহলে কি হলো, ইনক্রিজ ইন প্রোডাকশন, দেন রিডাকশন ইন ইম্পোর্ট। এক্ষুনি আমি এটা বললাম, রিডাকশন ইন ইম্পোর্ট উইথ এক্সপোর্ট প্রমোশন। এক্সপোর্ট প্রমোট হতে থাকলো। এর ফলে কি হলো স্যার, এর ফলে দেখো আমাদের দেশে, তোমরা ইকোনমিতে পড়বে, যখন আমরা অন্যের থেকে কম জিনিসপত্র কিনি, নিজের জিনিসপত্র বাইরে বেশি বিক্রি করি, তখন আমাদের অর্থনীতিতে এর একটা খুব গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে। আমাদের ফরেন এক্সচেঞ্জের পরিমাণ বেড়ে যায়, যেটা আমাদের অর্থনীতিকে শক্ত করে, ফলে সেই জিনিসটা সুবিধা হলো। তারপর ইমপ্রুভ ফার্মার্স কন্ডিশন, অর্থাৎ যে ফার্মার্সরা এখানে চাষের কাজের সাথে যুক্ত, তাদের অর্থনৈতিক অবস্থানের পরিবর্তন ঘটলো, তাদের অর্থনৈতিক চালচিত্র বদলে গেল। ব্যাপারটা কেমন, অর্থনৈতিক চালচিত্র বদলে যাওয়ার ব্যাপারটা কেমন, তোমরা একটা জিনিস চিন্তা করো, যে যেখানে শুধুমাত্র এইটা হতো যে খাবার জন্য চাষ হচ্ছে, সেখানে আজকে চাষটা হচ্ছে বিক্রির জন্য। মানে আমার খাবার দাবার সিকিউরড, এটা নিয়ে কোনো চিন্তা নেই, আমার খাবার দাবার সিকিউরড, আমি এখন এবার যা করব সেটা বিক্রির জন্য শুরু করব। এই যে ব্যাপারটা চলে গেল, ডেফিনেটলি গুড। ওকে, সো এই যে বিষয়টা, ঠিক আছে, এইটা হচ্ছে এক্সপোর্ট প্রমোট করা, এক্সপোর্টকে, সরি, এটা হচ্ছে ফার্মারদের কন্ডিশনের ইমপ্রুভমেন্ট করা, তাদের যে ফাইন্যান্সিয়াল এড, তাদের যে ফাইন্যান্সিয়াল ইনকাম, এই ইনকামটা বহু অর্থে বেড়ে গেল। এই ফাইন্যান্সিয়াল ইনকামের মাধ্যমে তাদের যে লেভেল অফ লিভিং, সেটা অনেকটা কিন্তু রাইজ করলো। এই একটা গুরুত্বপূর্ণ প্রভাব দেখা গেছে। নেক্সট, রুরাল এমপ্লয়মেন্ট বাড়লো। দেখো এমপ্লয়মেন্ট কেন বাড়লো, আজকে এগ্রিকালচারাল ওয়ার্কার যারা আছে, এই এগ্রিকালচারাল ওয়ার্কারদের কিন্তু কাজের একটা ক্ষেত্র আমরা দেখতে পেলাম। এখানে যারা চাষ করতে শুরু করলো, এখানে যারা চাষের কাজ শুরু করলো, তারা দেখলো কি, যে আগামী দিনে আমি যদি চাষ ভালো করি, আমি যদি বেশি ফসল ফলাতে পারি, তাহলে আমার উৎপাদিত দ্রব্য বিক্রি করার অভাব নেই এবং তার চাহিদা যথেষ্ট আছে। এবং সেটা একা করতে পারবে না, সে আরো 5টা লোককে চাষের কাজে জমিতে লাগাতে পারলো। ক্লিয়ার? ফলে এই একটা সুবিধা কিছু কিছু জায়গাতে আমরা দেখতে পেলাম। কিন্তু এর বিপরীত আছে, আমরা সেটা বিপরীত দিকে গিয়ে আলোচনা করবো, অসুবিধা নেই। এরপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বুস্ট। ইন্ডাস্ট্রিয়াল বুস্ট কেন, এগ্রিকালচার তখন একটা প্রাইমারি রুট হয়ে গেল। এগ্রিকালচার তখন একটা প্রাইমারি রুট হয়ে গেল। এর ওপর বেস করে ম্যানুফ্যাকচারিং সেক্টর ডেভেলপমেন্ট হতে থাকলো। ধরো এই যে আমরা এগ্রিকালচার বেসড ইন্ডাস্ট্রি যেগুলোকে বলি, সেই এগ্রিকালচার বেসড ইন্ডাস্ট্রি আস্তে আস্তে গ্রোথ হতে থাকলো, রাইট? সো এই বিষয়টা দেখতে পেলাম, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নেক্সট কি, নেক্সট হচ্ছে আমরা এই জায়গাতে দেখতে পাবো, সেটা হচ্ছে মার্কেট অ্যাপ্রোচ। অলরেডি আমি এটা আলোচনা করেছি, এটা আলাদা করে বলার কিছু নেই। মার্কেট অ্যাপ্রোচ মানে জীবনের খাওয়ার উপযুক্ত চাষবাস থেকে শিফট করে এবার যা হচ্ছে সেটা হচ্ছে বিক্রি বাটা করো, এবার যা হচ্ছে বাজারের জন্য করো। ঠিক আছে, এই যে বিষয়টা, দ্যাট ইজ মার্কেট অ্যাপ্রোচ। নেগেটিভ ইম্প্যাক্ট কি কি ছিল স্যার? নেগেটিভ ইম্প্যাক্টও ডেফিনেটলি ভালো কিছু ছিল। প্রথম আমরা যেটা নেগেটিভ ইম্প্যাক্টের কথা বলবো, সেটা হচ্ছে ইন্টারক্রপ ইমব্যালেন্স। অ্যান্ড হোয়াট দ্যাট ইজ ইন্টারক্রপ ইমব্যালেন্স? কি ইন্টারক্রপ ইমব্যালেন্স মানে হচ্ছে মানুষজন শুধুমাত্র
এই ধান এবং গম নিয়ে মাতামাতি করতে শুরু করলো। ফলে ধান এবং গম নিয়ে যখন মাতামাতি শুরু হলো, স্বাভাবিকভাবে অন্যান্য যে ফসল, সেই অন্যান্য ফসলের কিন্তু ফলন কমতে থাকলো, কারণ সেগুলো চাষ হচ্ছে না। এবার দেখো, শুধু তো ধান গম নিয়ে চাষ করে থাকলে হবে না, এটা মাথায় রাখতে হবে একটা সেম টাইম যে খাবারের জন্য আরো অন্যান্য শাকসবজি ফসল আছে, সেগুলো ফলানো প্রয়োজন। এটা মানুষ কিন্তু আর মানে যে দে হ্যাভ নট টেকেন ইট ইন্টু কনসিডারেশন, আর মানুষ সেগুলো কিন্তু যারা চাষি আনলো না। তার কারণ কি? কারণ এই যে উচ্চ ফলনশীল বীজ আমরা কম্পোনেন্ট হিসেবে দেখেছি, এই উচ্চ ফলনশীল বীজের ব্যবহার শুধুমাত্র দেখা গেছে ধান এবং গমের ক্ষেত্রে ইনিশিয়াল স্টেজে। ফলে এই একটা সমস্যা কিন্তু সেখানে ব্যাপকভাবে তৈরি হলো। ফলে শুধুমাত্র ক্রপের মধ্যে একটা ইমব্যালেন্স তৈরি হলো, মানুষ শুধুমাত্র এখানে ব্যবহার করতে শুরু করলো যেগুলো ভালো প্রোডাকশন হচ্ছিল, এই একটা সমস্যা হলো। 2 নাম্বার হলো রিজিওনাল ডিসপ্যারিটি, আঞ্চলিক বৈষম্য। অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি যে এই যে ভারতের উত্তর পশ্চিম দিকের অঞ্চলটা ছিল, কেবলমাত্র ভারতের এই উত্তর পশ্চিম দিকের অঞ্চলটাতে অর্থাৎ পাঞ্জাব হরিয়ানা এই দিকের অঞ্চলটাতে গম এবং ধানের প্রোডাকশন বৃদ্ধি পেয়েছিল, বাকি জায়গাগুলোতে আমরা কিন্তু অ্যাজ সাচ বৃদ্ধি দেখতে পাইনি। সো দ্যাট ইজ ওয়াই প্রবলেমটা কি হলো, দেশের মধ্যে অর্থনৈতিকভাবে, আমি যদি কৃষি অর্থনীতির কথাই বলি, কিছু জায়গা এগিয়ে যাচ্ছে, কিছু জায়গা পিছিয়ে যাচ্ছে। তাহলে কি আর উন্নয়ন হবে? তাহলে উন্নয়ন হবে না। মানে চিন্তা করো, তোমাদের ক্লাসে যে কজন এখন আছো, এই কজনের মধ্যে কিছুজন আমার কথা বুঝতে পারছো, কিছুজন আমার কথা বুঝতে পারছো না। এবার আমি এটাকে আর দেখছি না যে কে বা কারা বুঝতে পারছো না। যখন আমি একজনের থেকে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমি তোমাদের বললাম দেখো যে প্রত্যেককে থামস আপ জানাও আমায়, বা প্রবলেম থাকলে বলো, তোমরা তখন কি করলে? তোমরা কেবলমাত্র একজনের উপর ভরসা যখন আমি করলাম, এবার আমি বুঝতে পারছি না কি বুঝতে পারছে না, তাহলে আমি তাদের কথা না শুনে আমি এগিয়ে যাচ্ছি যে ঠিক আছে বুঝতে পেরেছো, চলো পরেরটা আমি চলে যাচ্ছি। তাহলে কি হবে? সবাই তো এগোতে পারবে না, তাহলে আমরা ভালো করে জিনিসটাকে কোপ আপ করতে পারবো না। এই যে প্রবলেমটা, এটা দেখা গেল, যার কারণে রিজিওনাল ডিসপ্যারিটির যে বিষয়টা, এই রিজিওনাল ডিসপ্যারিটির বিষয়টা মারাত্মকভাবে দেখা গেল। এর সাথে কি হলো, আরেকটা এর লেখা উচিত ছিল আমার, এখানে লিখে দিচ্ছি, দ্যাট ইজ interpersonal inequality. And what interpersonal inequality is? Interpersonal inequality মানে হচ্ছে, আমি পাঞ্জাব হরিয়ানা অঞ্চলেই গেলাম যেখানে বৃদ্ধি পেয়েছে, ওয়েল অ্যান্ড গুড, কোনো অসুবিধা নেই। এবার চিন্তা করো, ওই জায়গাতে গিয়েও এমনটা তো নয় যে পাঞ্জাব হরিয়ানা অঞ্চলের সমস্ত মানুষ, এমনটা তো নয় যে পাঞ্জাব হরিয়ানা অঞ্চলের সমস্ত মানুষ সেম ভাবে, পাঞ্জাব হরিয়ানার সমস্ত মানুষ সেম ভাবে সুবিধা পেয়েছিল, এমনটা না, বা সবার উন্নয়ন একভাবে হয়েছিল, এটা একদমই না। তাহলে এই জায়গাতে আমি কি দেখতে পেলাম? এই জায়গাতে আমি দেখতে পেলাম আমরা বেসিক্যালি মানুষের মধ্যে যখন বিভেদ তৈরি হচ্ছে, মানুষের মধ্যে যখন বিভেদ তৈরি হচ্ছে, সেটা সামগ্রিক অর্থনীতিতে প্রভাব বিস্তার করছে, সামগ্রিক অর্থনীতিতে এই জায়গাটা প্রভাব ফেলছে, এই একটা প্রবলেম। নেক্সট কি? নেক্সট হচ্ছে আনএমপ্লয়মেন্টের একটা জায়গা তৈরি হচ্ছে। কেন? কারণ মেকানাইজড হয়ে যাচ্ছে না ব্যাপারটা। আমি কিছু জায়গাতে যেমন দেখতে পেলাম যে এমপ্লয়মেন্ট বাড়ছে, তেমন কিছু ক্ষেত্রে এমপ্লয়মেন্ট কিন্তু কমছে, কারণ মেশিন চালানোর জন্য হয়তো 8 জন 10 জন লোকের দরকার, যেখানে আগে 20 জন 22 জন চাকরি করতে পারতো, মানে কাজ করতো জমিতে, এই একটা সমস্যা দেখা যাচ্ছে। অ্যান্ড সো এই কারণে আমরা এই একটা প্রবলেম এখানে দেখতে পাচ্ছি যে আনএমপ্লয়মেন্ট রাইজ করছে। তার পরবর্তীতে চেঞ্জ ইন সয়েল ফার্টিলিটি, অর্থাৎ সয়েল ফার্টিলিটির ক্ষেত্রে কি চেঞ্জ হচ্ছে? অতিরিক্ত বেশি পরিমাণে আমরা দেখতে পাচ্ছি এখানে সার ব্যবহার হচ্ছে। অতিরিক্ত বেশি পরিমাণে যেহেতু সার ব্যবহার হচ্ছে, স্বাভাবিকভাবে জমির মাটির যে নিজস্ব উর্বরতা, সেই নিজস্ব উর্বরতাতে তো প্রভাব পড়ছে। এবং লং টাইমে আমরা যদি দেখি যে একটা মাটিকে বিভিন্ন রকম সার দিয়েই কেবলমাত্র চাষ করা হচ্ছে, তাহলে স্বাভাবিকভাবে সেই মাটি কিন্তু নষ্ট হবে, সেই মাটির গুণগত মান অবনমিত হবে, এই একটা প্রবলেম দেখা যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাবো এনভায়রনমেন্টাল পলিউশন, বিভিন্ন রকমের এনভায়রনমেন্টাল পলিউশন দেখা যায়, বায়ু দূষণ, জল দূষণ, এগুলোকে আমরা দেখবো। তারপর আমরা দেখতে পাবো স্যালিনাইজেশনের প্রবলেম। স্যালিনাইজেশনের প্রবলেম মানে কি? স্যালিনাইজেশনের প্রবলেম মানে হচ্ছে, আমি আগেই তোমাদের এখানে বললাম যে কালচারেবল কমেন্ড এরিয়া, সিসিএ, কমেন্ড এরিয়া ডেভেলপমেন্ট, অর্থাৎ আমার প্রয়োজন ছিল বেটার ইরিগেশন, তো হলো বেটার ইরিগেশন। যে জমিতে আমি চাষ করছি সেই জমিতে প্রচুর পরিমাণে ইরিগেশন করার প্রয়োজন পড়ে, অ্যান্ড ফর আ লং টাইম যখন আমি ইরিগেশন করছি, তখন দেখা যাচ্ছে যে এই জায়গাতে ইরিগেশন করার ফলেতে লবণতা বেড়ে যাচ্ছে,
লবণতা বেড়ে যাচ্ছে। ক্লিয়ার? ফলে ফলে এই জায়গাতে একটা সমস্যা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের যে মৃত্তিকার চরিত্র সেটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে, সেটা কমে যাচ্ছে। ফলে জমি বন্ধা হতে শুরু করছে, মানে কিছু বছর ভালো ফসল দিচ্ছে, আলটিমেটলি জমি বন্ধা হচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল বুস্ট হচ্ছে, এটা আমি আচ্ছা নেগেটিভ ইম্প্যাক্ট তো নেই, ইন্ডাস্ট্রিয়াল বুস্ট তো পজিটিভ ছিল, সরি। স্যালিনাইজেশন, এরপর হচ্ছে ডিফরেস্টেশন। ডিফরেস্টেশনের প্রভাবে কি হচ্ছে, এই বিষয় ডিফরেস্টেশন কেন হচ্ছে, তার কারণ মানুষ চাইছে চাষযোগ্য জমি বাড়াতে। যদি আমি চাষযোগ্য জমি বাড়াতে পারি তাহলে আমি হয়তো অত্যন্ত বেশি টাকা পয়সা লাভ করতে পারবো, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই এই চাষযোগ্য জমির পরিমাণ বাড়াতে যাচ্ছে, যার ফলে কোনো জায়গাতে আমরা ডিফরেস্টেশন বা ডিভেজিটেশন করছে মানুষ। এবং এই ডিভেজিটেশন করার ফলে আলটিমেটলি পরিবেশের ক্ষতি হচ্ছে, জমির চরিত্র নষ্ট হচ্ছে, অ্যান্ড লোয়ারিং দ্য গ্রাউন্ড ওয়াটার টেবল। অর্থাৎ ইরিগেশন যদি আমি বেশি করি, দীর্ঘকাল সময়তে আমরা যদি এই ইরিগেশনের কথা বলি, দীর্ঘকাল সময়তে জল তুলে নেওয়ার ফলে কি হচ্ছে, দীর্ঘকাল সময়ের পর এই জায়গাতে একটা শূন্যস্থান তৈরি হচ্ছে, যেটা গ্রাউন্ড ওয়াটার টেবিল ছিল সেটা ক্রমশ নিচে নেমে যাচ্ছে। সো এই যে প্রবলেম, ক্রমশ নিচে নেমে যাওয়ার এই যে প্রবলেম, এইটার কথাই এখানে বলা হচ্ছে, এই বিষয়টা এখানে জাস্ট উল্লেখ করা হচ্ছে। তো আশা করব এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম। আমাকে একটুখানি তোমরা জানাবে যে এই পর্যন্ত প্রবলেম আছে কিনা। ওকে, চলো। ওকে, থ্যাংক ইউ সুস্মিতা। এবার আমরা পরবর্তী যে বিষয়টা আলোচনা করবো, জাস্ট এটার আমার বোঝানোর মতো কিছু না, এটা আমি তোমাদের জাস্ট বলে দিই। সেটা হচ্ছে বিভিন্ন রেভলিউশনস গুলো, এগুলো হচ্ছে বিভিন্ন রেভলিউশন। জাস্ট একটুখানি তোমরা এটা দেখে নাও, আমি যেটা তোমাদেরকে বলবো, পারলে একটা স্ক্রিনশট এটা তোমরা রেখে দাও। মানে এটা তোমরা পাবে না একদমই এমনটা না, বাট একসাথে অনেকগুলো আসে এই আর কি। ওকে, চলো নেক্সট এবার আমরা অ্যালায়েড অ্যাক্টিভিটিস গুলো দেখবো। অ্যালায়েড অ্যাক্টিভিটিস মানে কি, যে কৃষির সাথে যে বিভিন্ন বিষয়গুলো, মানে অ্যাকচুয়ালি এগ্রিকালচার মানে আমরা প্রাইমারি অর্থনৈতিক পেজটা আরেকবার দেখাবেন। দেখো, হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, ঠিক আছে, চলো নেক্সট এবার যেটা আমরা বলবো যে অ্যালায়েড অ্যাক্টিভিটিস মানে কি, মানে যেগুলো এগ্রিকালচার বলতে আমরা যেটা বুঝি অ্যাকচুয়ালি সেটা না, বাট উইথ সাম সর্ট অফ রিলেশনশিপ ইজ দেয়ার, কিছুটা রিলেশন সেখানে আছে। তো ফার্স্ট হচ্ছে অ্যাকোয়াকালচার, অর্থাৎ যেটা মূলত জলভাগে চাষ হয়। অ্যাকোয়াকালচার মিন্স যেটা মূলত জলভাগে চাষ হয়। এখানে আমরা কি কি পাবো, ফার্স্ট অফ অল অ্যালগা কালচার, অর্থাৎ বিভিন্ন ধরনের যে অ্যালগি আছে যেখান থেকে বিভিন্ন ওষুধপত্র তৈরি হয়, তাদেরকে বলা হয় অ্যালগা কালচার, সেই পদ্ধতিকে বলা হয় অ্যালগা কালচার। এর পরবর্তীতে আমরা পড়বো পিসি কালচার। ওকে, মূলত যে মাছের চাষ, বিভিন্ন রকম মাছের চাষ, তাকে বলা হচ্ছে পিসি কালচার। তারপর হচ্ছে ম্যারিকালচার। ম্যারিকালচার মানে মেনলি এটা হচ্ছে যে সামুদ্রিক খাবার দাবার, মানে বিভিন্ন ধরনের মাছ, সামুদ্রিক মাছ হতে পারে, বা বিভিন্ন ধরনের যে সি ফুডস আমরা বলি, সি উইডস কাইন্ড অফ থিং। সি উইডস কেন আমি বললাম, কারণ অনেক আগাছাকেও কিন্তু খাওয়া হয়, ঠিক আছে, কিছু আগাছা পুষ্টিকর থাকে, দ্যাট ইজ ওয়াই সি উইডস, তাদের যে কাল্টিভেশন সেটার কথা বলা হচ্ছে। অ্যান্ড দেন কামস প্রন ফার্মিং, বা যেটা আমরা ভারতবর্ষের ক্ষেত্রে যে নেল্লোর, ঠিক আছে, এই জায়গাটা দেখতে পাই, নেল্লোরকে বলা হয় শ্রিম্প কাল্টিভেশন, সরি শ্রিম্প সিটি অফ ইন্ডিয়া। এই যে বিষয়গুলো এগুলোর সাথে যুক্ত। নেক্সট আমরা পড়বো ফিশ ফার্মিং। এই যে ফিশ ফার্মিং না, এটা এতটা ডিটেলস আমাদের এই মুহূর্তে দরকার নেই, ইকোনমির জন্য ঠিক আছে। এক মিনিট। এরপর আমরা পড়বো হাইড্রোপনিক্স। এই যে হাইড্রোপনিক্স এর কনসেপ্টটা কি, এগুলো জাস্ট কনসেপ্টটা জেনে রাখা খুব বেশি দরকার নেই। হাইড্রোপনিক্স এর যে কনসেপ্ট, এটা হচ্ছে এই রকম, যে কোনো জায়গাতে আমরা যদি মাটির অভাব অনুভব করি, কোনো জায়গাতে যদি মাটি না থাকে, তাহলে কি হবে, তাহলে সেই জায়গাতে আমরা হাইড্রোপনিক্স মেথডে চাষ করতে পারি, ঠিক আছে, জলের মাধ্যমে আমরা চাষ করতে পারি, যেখানে মাটি দরকার হয় না।
মানে রুট গুলোকে যেমন দেখতে পাচ্ছ জলেতে দিয়ে রাখা হয়, এবং ধরো যে নিউট্রিয়েন্ট দরকার সেই নিউট্রিয়েন্টকে আমরা অ্যাকোয়াস সলিউশন হিসাবে, জলে দ্রবীভূত হিসাবে রাখতে পারি। তারপর হচ্ছে এরোপনিক্স, এখানেও যেমন মাটি দরকার হয় না, এখানেও এরোপনিক্স এর ক্ষেত্রেও মাটি দরকার হয় না। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা যেমন কুয়াশা দেখি, এই কুয়াশা তৈরি করা হয়, আমরা যেমন কুয়াশা দেখি, এই কুয়াশা তৈরি করা হয় যেটা বাতাসের ময়েশ্চার কন্টেন্টকে গ্যাদার করে রাখে, বাতাসের ময়েশ্চার কন্টেন্টকে গ্যাদার করে রেখে এটা তৈরি করে, তাকে বলা হয় এরোপনিক্স। এরপর আছে অ্যাপিকালচার বা হানিবি কালচার, মৌমাছি প্রতিপালন, জাস্ট বিষয়গুলো একটু বলে রাখা। দেন কাম সেরিকালচার, অর্থাৎ রেশম কীট প্রতিপালন। এই রেশম কীট প্রতিপালনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভারতবর্ষ কিন্তু বিশ্বে চীনের পরেই প্রায় আমরা দেখতে পাই রেশম উৎপাদনে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা স্থান নিয়ে আছে, এবং ম্যাক্সিমামটা ভারতবর্ষের এক্সপোর্ট ওরিয়েন্টেড কাজে ব্যবহার হয়। দেখো, এটা এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে স্যার এগুলো কি গ্রিন রেভলিউশনের সাথে অ্যাসোসিয়েটেড? একদমই না। আমি গ্রিন রেভলিউশন তো শুধুমাত্র বলছি না, আমরা এগ্রিকালচার আলোচনা করছি, অ্যান্ড গ্রিন রেভলিউশন ওয়াজ দ্য পার্ট অফ এগ্রিকালচার। সেই কারণে আমরা এই বিষয়টাকে এখানে আলোচনা করছি। নেক্সট আমরা অ্যালাইড অ্যাক্টিভিটি হিসাবে পড়বো সিলভিকালচারের কথা। অ্যান্ড হোয়াট সিলভিকালচার ইজ অ্যাকচুয়ালি? সিলভিকালচার হচ্ছে আমরা যে জায়গাতে দেখতে পাই যে গুরুত্বপূর্ণভাবে গাছের চাষ। গাছের চাষ মানে কি? বিজ্ঞানসম্মত পদ্ধতিতে, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গাছের চাষকে বলা হয় সিলভিকালচার। অ্যাকচুয়ালি এই বিষয়টা এইরকম, ধরো আমরা যদি দেখি যে কোনো জায়গাতে ভালো রকম ওষুধ প্রয়োগের মাধ্যমে রোগ প্রতিরোধকারী ওষুধ, যেগুলো আমরা শাল গাছ বসালাম, সেগুন গাছ বসালাম ইত্যাদি বিষয়কে আমরা যদি ব্যবহার করি, ইত্যাদি বিষয়ের মাধ্যমে আমরা বড় বাগান গড়ে তুললাম, ইত্যাদি বিষয়ের মাধ্যমে আমরা যে বাগানগুলো ভবিষ্যৎ সময়তে ভালো দাম পাওয়ার আশাতে আমরা চাষ করছি, তাদেরকে বলা হয় বিজ্ঞানসম্মত ভাবে, দ্যাট ইজ দ্য সিলভিকালচার থিং। অ্যাকচুয়ালি এই সিলভিকালচার মানে ধরো আজকে বুঝতে পারবে না, ধরো সেগুন কাঠ বা শাল কাঠ এগুলো প্রচন্ড দাম, ধরো এই কাঠগুলো প্রতিপালন করা হচ্ছে যাতে ভবিষ্যতে এগুলো থেকে কিছু প্রফিট পাওয়া যায়, এই ধরনের যে বিষয় তাকে বলা হয় সিলভিকালচার। এই মোটামুটি বিষয় আমরা এখানে মাথায় রাখবো। এর পরবর্তীতে আমরা যেটা আলোচনা করব দ্যাট ইজ ক্রপিং প্যাটার্ন। এর পরবর্তীতে আমরা যেটা আলোচনা করব দ্যাট ইজ ক্রপিং প্যাটার্ন। সো হোয়াট ইজ ক্রপিং প্যাটার্ন? ক্রপিং প্যাটার্ন এই শব্দটার অর্থ হচ্ছে একটা পার্টিকুলার টাইমে, একটা পার্টিকুলার জমি আমরা কিভাবে ব্যবহার করছি, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়, এই সময়টা মানে আমরা সাধারণত এই সময়টার কথা যেটা বলছি সেই সময় হচ্ছে যখন চাষের সময় আর কি। ওকে, এই চাষের সময়টা আমরা যখন জমিকে ব্যবহার করছি, কিভাবে ব্যবহার করছি, আমার জমি ব্যবহারের ওরিয়েন্টেশনটা কি, কি ব্যবহার করছি আমি এখানে, কোন সময়তে ব্যবহার করছি। ধরো আমার একটা সময় হলো রবি শস্য, রবি মানে শীতকাল, রবি শস্য আমি চাষ করছি। এবার এর মধ্যে আমি কেবলমাত্র রবি শস্য চাষের সময়, লেট সাপোজ আলু যে সবজি, এটা এক ধরনের রবি শস্যের মধ্যে পড়ে, এটা চাষ করছি, না এর সাথে আরো কিছু চাষ করছি, এই বিষয়টার কথা এখানে উল্লেখ করা হয়। মূলত টেম্পোরাল অ্যান্ড স্পেশিয়াল অ্যারেঞ্জমেন্ট। ওকে, ভারতবর্ষের ক্ষেত্রে আমরা যে ক্রপিং প্যাটার্নটা দেখতে পাই সেটা কেমন হয় আমি জাস্ট এইটা বলবো, তাহলেই আজকে মোটামুটি আমার এই টার্গেট কমপ্লিট হবে। সো কি দেখতে পাই? মোনোক্রপিং। মোনোক্রপিং মানে সিঙ্গেল কাল্টিভেশন, একটাই চাষ আমরা দেখতে পাই, এটাকে বলা হয় মোনোক্রপিং। ধরো একই জমিতে আমরা দীর্ঘকাল সময় ধরে যদি একই ধরনের ফসল চাষ হতে দেখি তাকে বলা হয় মোনোক্রপিং। রেটুন ক্রপিং কি? রেটুন ক্রপিং হচ্ছে, ধরো সিম্পল একটা এক্সাম্পল আমি তোমাদের সামনে দেবো, কলা গাছ। এই যে কলা গাছ আছে, ধরো কলা গাছ যখন কলা হলো, কলা গাছকে, এটা হচ্ছে মাটি, কলা গাছকে দেখবো অর্ধেকটা কেটে ফেলা হয়, এবং এর পাশে আমি দেখাচ্ছি সেটা, এই অর্ধেক কেটে ফেলা কলা গাছটা থেকে পুনরায় দেখবে আস্তে আস্তে নতুন কলা পাতা গজিয়ে ওঠে। এই যে পদ্ধতিটা একে বলা হয় রেটুনিং পদ্ধতি, এটাকে বলা হয় রেটুন ক্রপিং বা রেটুন কৃষিকার্য। মূলত এটা কেন হয়? কিছু কিছু ক্রপের ক্ষেত্রে আমরা মূলত এটা দেখতে পাই, যেমন কিছু ধরনের ধানের ক্ষেত্রে দেখা যায় রেটুনিং, আমরা আখের ক্ষেত্রে দেখতে পাই রেটুনিং, আর আমরা কলা গাছ বা এই জাতীয় কিছু ফলের ক্ষেত্রে রেটুনিং দেখতে পাই। এই দুটো তো খুব কমন, মোনোক্রপিং মিটে গেল, রেটুন ক্রপিং মিটে গেল। নাও কামিং টু মাল্টি ক্রপিং। মাল্টি ক্রপিং মানে কি? যখন আমরা একাধিক ফসল একই সাথে চাষ করছি, এর মধ্যে আমরা পাবো মিক্সড ক্রপিং, ইন্টার ক্রপিং, এরকম।
সো মিক্সড ক্রপিং কি? মিক্সড ক্রপিং হচ্ছে 2 or more crops simultaneously on same field। এই জায়গাটা মনে রাখবে, দুটো বা তার বেশি ফসল চাষ করব, একসাথে করব, যেমন দেখতে পাচ্ছ এই দুটো ফসল আলাদা আলাদা এবং একই জমিতে করব, দ্যাট ইজ কল্ড মিক্সড ক্রপিং। নেক্সট আমরা পড়বো ইন্টার ক্রপিং। ইন্টার ক্রপিং মানে কি? গ্রোয়িং 2 or more crops simultaneously on the same field with a definite row pattern, অর্থাৎ একটা নির্দিষ্ট রো মেনটেন করে। আগেরটাতে দেখো নির্দিষ্ট কোনো রো মেনটেন করে কিন্তু এখানে চাষ হয়নি কিছু, এইটাতে দেখো নির্দিষ্ট রো প্যাটার্ন মেনটেন করে এখানে চাষ হচ্ছে, দ্যাট ইজ কল্ড ইন্টার ক্রপিং। ওকে, নেক্সট আমরা দেখবো যে সিকোয়েন্স ক্রপিং আর রিলে ক্রপিং। সিকোয়েন্স ক্রপিং মানে কি? ধরো আমি কোন একটা জমিতে রাইস চাষ করছি, মানে প্যাডি চাষ করছি, কখন? বর্ষাকালে। যখন আলু চাষের সময় মানে শীতকাল, তখন আমি ধান তুলে ফেললাম, প্যাডি কাল্টিভেশন হয়ে গেল কমপ্লিটলি, ধান জমি থেকে তুলে ফেললাম, মিটে গেল, পটেটো কাল্টিভেশন হলো। আবার এই এখন যেমন আমি হুগলি এইদিকে দেখতে পাই যে আলু উঠে গেল, এবার কিন্তু বাদাম চাষ শুরু হচ্ছে, অর্থাৎ এটা হবে গরমকালে। তাহলে একটা নির্দিষ্ট সিকোয়েন্স মেনটেন করে হচ্ছে। রিলে ক্রপিং এর ক্ষেত্রে কি? রিলে ক্রপিং এর ক্ষেত্রে এটা মনে রাখবে যে আমরা যখন এই ওরিয়েন্টেশন মেনটেন করব বা এই ধরনের কিছু মেনটেন করব, তখন আগের ফসলটাকে জমি থেকে রেখে দেওয়া হয়, কাটা হয় না। ঠিক আছে, আগের ফসলটা কাটা হয় না, সেই ফসল থাকাকালীন অবস্থাতেই এটাকে আমরা করতে পারি। ধরো এই যে বর্ষাকালে আমরা ধান চাষ করলাম, এবার ধান পুরোপুরি কাটার পর আমরা শীতকালে আলু লাগাই, এইটা জিনিসটা হবে না। এই হচ্ছে রিলে ক্রপিং এর ব্যাপার, এই মূল বিষয় হচ্ছে রিলে ক্রপিং এর মধ্যে পড়ে। ঠিক, আরেকটা হচ্ছে রো ইন্টারক্রপিং, স্ট্রিপ ইন্টারক্রপিং। ইন্টারক্রপিং এর দুটো, রো ইন্টারক্রপিং মানে যখন এরকম ভাবে নির্দিষ্ট রোয়েতে উত্তর দক্ষিণ ওরিয়েন্টেশনে হয় তাকে রো বলে। আর স্ট্রিপ মানে গোটা জমিকে আমরা হরাইজন্টালি কতগুলো স্ট্রিপে ভাগ করতে পারি। এই হচ্ছে পার্থক্য, আর কিছু পার্থক্য এর মধ্যে নেই। ক্লিয়ার? এই হচ্ছে ক্রপিং প্যাটার্ন আমাদের যেটা দরকার ছিল পড়ার।